হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন লাইভে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ, এই অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই অধ্যায়ের যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস এবং জীবজগৎ। এই শ্রেণীবিন্যাসটা আছে, তারপর জীবজগৎগুলা, রাজ্য রাজ্য 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, মনেরা, প্রোটিস্টা, প্রাণজাই কিভাবে ভাগ করছে, কারা ভাগ করছে জিনিসগুলো নিয়ে, এবং ওই সকল রাজ্যের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আজকে ইন ডিটেলস জানবো। শুধু এগুলাই জানবো এমন না, ওই রিলেটেড এখন পর্যন্ত বোর্ডে কি কি কোয়েশ্চেন আসছে, কি ধরনের কোয়েশ্চেন আসে থাকে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যারা এর আগের পার্ট দেখো নাই, মানে প্রথম পার্টটা যারা দেখো নাই, তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে নিবা। এখন দেখো, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে কি বলছে, শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ কেরালাস লিনিয়াস। কি করছে উনি 1735 সালে, 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি অধ্যাপক পদে নিযুক্ত হন। এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদান কে রাখছে? কেরালা স্টেডিয়াস। কেরালা স্টেডিয়াস আপসালা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন কত সালে? 1735 সালে। কোন বিষয়ের উপরে তিনি ডিগ্রি নেন? চিকিৎসা শাস্ত্রে। অথবা বলতে পারে 1735 সালে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? আপসালা বিশ্ববিদ্যালয় থেকে। ওকে, পরেরটা দেখো, কেরালাস লেনিয়াস জীবজগৎকে 2টি রাজ্যে ভাগ করেন। ওই 2টি রাজ্যের 2টা নামকরণ দিয়েছে। কি দিয়েছে? উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। পরীক্ষা কোয়েশ্চেন আসতে পারে, কেরালাস লেনিয়াস জীবজগতে কয় ভাগে ভাগ করেন? 2 ভাগে ভাগ করেন। অথবা কোয়েশ্চেন আসতে পারে, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে দুটি, এই যে প্রাণী জগৎ, এই যে জীব জগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, এই 2 ভাগে ভাগ করেন কে? কেরালাস লেনিয়াস। কোয়েশ্চেন এমনও আসতে পারে। এরপরে দেখো, বর্তমানে কোষের ডিএনএ, আরএনএ এর প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপরে ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীব জগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করেন। কেরালাস লেনিয়াস 2 ভাগে ভাগ করছে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। এরপরে তোমার আর.এইচ. হুইটেকার কত সালে? 1969 সালে এই জীব জগৎটাকে 5টা রাজ্যে ভাগ করেন বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দিয়েছেন। কিসের উপর ভিত্তি করে? ডিএনএ এবং আরএনএ উপর ভিত্তি করে, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাসের তথ্যপত্রের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে এই যে জীব জগৎটা আছে এটাকে 5টা ভাগে ভাগ করেন। ওকে, এরপরে দেখো, এর পরবর্তীতে মার্গলিস 1974 সালে সমস্ত যে জীবজগৎটা আছে ওইটাকে 2টা সুপার কিংডমে ভাগ করেন। এই 2টা সুপার কিংডমের মধ্যেই আর.এইচ. হুইটেকারের 5টা রাজ্যকে আওতাভুক্ত করছে। তার মানে সবার আগে আমার কেরালাস লিনিয়াস বলছে জীবজগৎকে 2 ভাগে ভাগ করছে, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। এর পরবর্তীতে তোমার আর.এইচ. হুইটেকার 1969 সালে এই যে জীবজগৎ আছে এটাকে কিছু বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে 5টা রাজ্যে ভাগ করেন। এর পরবর্তীতে মার্গলিস 1774 সালে এসে জীব জগৎটাকে 2টা সুপার কিংডমে ভাগ করেন। এই সুপার কিংডমের মধ্যে তিনি আর.এস. হুইটেকারের প্রস্তাবিত 5টা রাজ্যকে আওতাভুক্ত করছে। পরবর্তীতে অনেক পরে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যাভলিয়ার স্মিথ কি করছে? জীবজগতের প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং প্রোমিস্টা নামে 2টি ভাগে ভাগ করেন এবং মনেরা রাজ্যকে ব্যাকটেরিয়া রাজ্যে নামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন। পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন কে? টমাস ক্যাভলিয়ার স্মিথ। এমনও কোয়েশ্চেন আসতে পারে, জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেছেন কে অথবা কত সালে? আসতেই পারে, তাই না? ওকে, এখন এই যে এই জিনিসগুলো পড়লাম, তুমি যদি শুধু ক্লাসে মনোযোগ দাও, শুধু মনোযোগ দিয়ে যদি কাজটা করো, তোমার জন্য এনাফ পরীক্ষা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। এখন এই রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমরা দেখবে আর কি, এমসিকিউ আসছে গত কয়েক বছরে, ওই জিনিসগুলো আমরা সলভ করবো। এখন তোমাদের একটা কথা বলি, আসলে মনোযোগ দিয়ে পড়াটা কি তোমরা তো সেটাই জানো না। মনোযোগ দিয়ে পড়াটা হচ্ছে যে এটা হচ্ছে তুমি যেটা পড়তেছো তুমি সেটাই চিন্তা করতেছো, তুমি যেটা পড়তেছো সেটাই তুমি চিন্তা করতেছো, তুমি ওটা দেখতেছো এবং শুনতে পাচ্ছ। মনোযোগ দিয়ে পড়াটা মানে কি, আমি আবার রিপিট করি, তুমি যেটা পড়তেছো সেটাই তুমি চিন্তা করতেছো এবং তুমি সেটা পড়তেছো এবং কানে শুনতেছো এবং দেখতে পাচ্ছ। একসাথে 4টা জিনিসের কম্বিনেশন যখন হবে তখন তোমার পড়া মনে থাকবে। তুমি জাস্ট এটা করে দেখো না, আমি যে কথাটা বলছি তুমি জাস্ট একবার ফলো করে দেখো কাজ হয় কিনা। তোমরা তো পড়তে বসো, পড়ো এখানে, কিন্তু মনোযোগ হচ্ছে স্কুলে। এই যে এখানে বাজারে এই মারামারি হয়েছে, এই ঘরে ওইটা বলছে, এগুলো চিন্তা করলে তো পড়া মনে থাকবে না।
পড়া মনে রাখারও তো কিছু টেকনিক আছে। তুমি যেটা পড়তেছো, তুমি যেটা চিন্তা করতেছো, সেটাই তুমি দেখতেছো, সেটাই তুমি কানে শুনতে পাচ্ছ। এই প্রত্যেকটা জিনিসের, চারটা জিনিসের কম্বিনেশন যখন হবে, ওই পড়া তোমার মনে থাকবে, মনে থাকবেই। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব। এতক্ষণ ধরে আমরা যা যা পড়ছি এই পেজে কিছু এমসিকিউ সলভ করবো, গত বছর, গত কয়েক বছরে যেগুলো এমসিকিউ আসছে সেগুলো। এখন দেখো কি বলছে। কেরালাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? মনে আছে তোমাদের? জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন কেরালাস লিনিয়াস? অবশ্যই দুইটা রাজ্যে ভাগ করছে। পাঁচটা রাজ্যে কে ভাগ করছে? আর এইচ হুইটটেকার। সুপার কিংডমে কে ভাগ করছে? মার্গোলিস। ওগুলো মনে রাখতে হবে, কিন্তু ঢাকা বোর্ড 23 সালে আসছে। এরপরটা দেখো, কে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব দেয়? কে? নাম দেখো তো, মনে পড়ে কিনা একটু চিন্তা করো, অথবা কমেন্ট করো, জানাও। আর এইচ হুইটটেকার, রাইট। কোনটি সুপার কিংডম? কোনটি সুপার কিংডম? কি পড়াইছি এখনো? পড়াইনি তো, পরে পড়াবো। জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন কে? জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন কে? বলো তো, 6টি রাজ্যে কে ভাগ করছে? টমাস ক্যাভলিয়ার স্মিথ। কত সালে? 2004 সালে। টমাস ক্যাভলিয়ার স্মিথ। কোন রাজ্যকে সে দুই ভাগে ভাগ করছে? এই যে 6টি রাজ্য যে ভাগ করছে, কোন রাজ্যটাকে সে দুই ভাগে ভাগ করে 6টা রাজ্য বানাইছিল? প্রোটিস্টা রাজ্যকে। প্রোটিস্টা রাজ্যকে। ওকে। এরপরে আমরা দেখো এখন পড়বো হচ্ছে জীবজগৎ। এই যে জীবজগৎটা আছে, এখানে আমাদের কি আছে? জীবজগৎকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা সুপার কিংডমে ভাগ করা যায়। সুপার কিংডম এক, যেটাকে বলা হয় থাকে প্রোক্যারিওটা। এরপর হচ্ছে সুপার কিংডম দুই, এটাকে বলা হয় থাকে ইউক্যারিওটা। এখন দেখো, সুপার কিংডম এক, এটা হচ্ছে কি প্রোক্যারিওটা না? এই প্রোক্যারিওটা মানে কি? প্রোক্যারিওটা মানে হচ্ছে যে এরা আদিকোষী। এর নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস আছে, তবে সুগঠিত না, সুগঠিত নয়। এরপর হচ্ছে যে ইউক্যারিওটা, সুপার কিংডম দুই। ইউক্যারিওটা মানে কি? এরা হচ্ছে প্রকৃত কোষী, এদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। সুগঠিত নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াসে যে সকল উপাদানগুলো থাকা দরকার, প্রত্যেকটা উপাদান এদের মধ্যে আছে। এই জন্য হচ্ছে যে এরা নিউক্লিয়াস সুগঠিত বা প্রকৃত কোষী। আর আদি কোষী হচ্ছে যেদের নিউক্লিয়াস থাকলেও নিউক্লিয়াসটা সুগঠিত নয়, নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এরপরে দেখো, এই যে সুপার কিংডম এক বা প্রোক্যারিওটা, এর মধ্যে রাজ্য কোনটা আছে? রাজ্য এক আছে। রাজ্য এক মনেরা। তার মানে সুপার কিংডম একের অন্তর্ভুক্ত হচ্ছে যে রাজ্য এক মনেরা। আর বাকি 4টা রাজ্য হচ্ছে তোমার সুপার কিংডম দুই এর অন্তর্ভুক্ত। তাহলে সুপার কিংডম দুই বা ইউক্যারিওটের মধ্যে কি আছে? রাজ্য দুই প্রোটিস্টা, রাজ্য তিন পাঞ্জাই, রাজ্য চার তোমার হচ্ছে যে প্লান্টি, রাজ্য পাঁচ তোমার হচ্ছে এনিমেলিয়া। এই যে 5টা রাজ্য, একটু তো বুঝছো তাই না? সুপার কিংডম এক, সুপার কিংডম দুই, জীবজগৎকে দুই ভাগে ভাগ করছে। সুপার কিংডম এক, সুপার কিংডম দুই। সুপার কিংডম এক, এটা হচ্ছে প্রোক্যারিওটা, এটাকে কি বলা হয় থাকে? আদি কোষী, নিউক্লিয়াস সুগঠিত নয়। সুপার কিংডম দুই প্রোক্যারিওটা, এটা হচ্ছে প্রকৃত কোষী, নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। সুপার কিংডম একের অন্তর্ভুক্ত শুধু একটা রাজ্য, এটা কি? মনেরা রাজ্য। আর বাকি 4টা রাজ্য হচ্ছে তোমার সুপার কিংডম দুই এর অন্তর্ভুক্ত। এখন আমরা পরবর্তীতে যাই। এই যে মনেরা রাজ্য, এই মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো আমরা এখন পড়বো। মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো আমরা এখন পড়ব। দেখো, মনেরা এরা এককোষী, ফিলামেন্টাস এবং করনিয়াল। মানে কি? এই যে মনেরা রাজ্যের যে সকল জীবগুলো আছে, এগুলা কি? এরা হচ্ছে এককোষী। এককোষী। ফিলামেন্টাস, ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি? সুতার মতো, সুতার মতো ফিলামেন্টাস। এরপর হচ্ছে যে কলোনিয়াল। কলোনিয়াল মানে কি? এরা দলবদ্ধভাবে বাস করে, এই জন্য এরা কলোনিয়াল। এরপর হচ্ছে যে কি? কোষে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নেই। দেখো, ক্রোমাটিন বস্তু থাকে, ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নেই। আমরা বলছি কি? সুগঠিত নিউক্লিয়াস না, সুগঠিত নিউক্লিয়াস নেই। আর ক্রোমাটিন হচ্ছে নিউক্লিয়াসেরই একটা অংশ, নিউক্লিয়াসেরই একটা অংশ। আমরা বলছি কি? প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষ, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয় মানে কি? নিউক্লিয়াসের কিছু উপাদান থাকবে না, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নেই, কিন্তু ক্রোমাটিন বস্তু আছে। ক্রোমাটিন বস্তুটা নিউক্লিয়াসেরই অংশ, ঠিক আছে? এরপর বলি দেখো, এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জিয়া ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। রাইবোজোম আছে। তার মানে মনেরা রাজ্যের মধ্যে তোমার যে সকল উপাদানগুলো থাকা দরকার কোষে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি ইত্যাদি, যে সকল উপাদান থাকা দরকার, কোনো উপাদান নাই। শুধুমাত্র, শুধুমাত্র তোমার কি আছে? রাইবোজোম আছে। শুধুমাত্র রাইবোজোম আছে। এদের কোষ বিভাজনটা দ্বি বিভাজন প্রক্রিয়া হয়ে থাকে। এদের কোষ বিভাজনটা কিভাবে হয়? দ্বি বিভাজন প্রক্রিয়ায় এদের কোষ বিভাজনটা হয়ে থাকে। এরপর হচ্ছে যে প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ কিভাবে করে? এরা মনের রাজ্যের প্রাণীগুলো শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করে থাকে। কেউ কেউ সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করে। যার মানে মনেরা রাজ্যের প্রাণীগুলা
শোষণ খাবার কিভাবে গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে অথবা সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে গ্রহণ করে থাকে। ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে, খাদ্য প্রস্তুত করে। ওকে, এর মধ্যে আছে কি নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া বা নষ্টক। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, নষ্টক, এগুলো কিন্তু মনে রাখবা। এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষা যদি বলে মনে রাখে বৈশিষ্ট্যগুলো লেখো, সৃজনশীলে মনের রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখো বা রাজ্য একের বৈশিষ্ট্যগুলো লেখো, অথবা তোমার বলে দিবে নীলাভ সবুজ শৈবাল বা এই যে নষ্টক, এরকম একটা চিত্র দিয়ে দিবে। চিত্র দিয়ে বলবে যে এর এই রাজ্যের বৈশিষ্ট্যটা লেখো। এটা কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এটা কি? এটা হচ্ছে তোমার নষ্টক বা নীলাভ সবুজ শৈবাল। যে কোনো একটা চিত্র দিয়ে দিবে। পরীক্ষায় এই চিত্রগুলো বেশি দেয় কিন্তু। যে কোনো একটা চিত্র দিয়ে দিবে, চিত্র দিয়ে বলবে যে এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। তখন তুমি এভাবে পয়েন্ট আকারে লিখবা। পয়েন্ট আকারে লিখবা। কেন পয়েন্ট আকারে লিখবা? কারণ পয়েন্ট আকারে লিখলে মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এখন আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখো এখানে কি বলছে, এমসিকিউ। এই যে আমরা মনের রাজ্যের বৈশিষ্ট্যগুলো পড়লাম, এখন এর কিছু এমসিকিউ আমরা সলভ করব। কি বলছে এখানে? কোনটি মনের রাজ্যের জীব? আমরা উদাহরণে কি কি পড়ছিলাম? নীলাভ সবুজ শৈবাল আর হচ্ছে ব্যাকটেরিয়া। এখানে কি আছে? নীলাভ সবুজ শৈবাল আছে। ওকে, নীলাভ সবুজ শৈবাল। কোনটি ইস্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? দেখো আমরা কিন্তু মনের রাজ্যের মধ্যে ব্যাকটেরিয়ার কথাটা পড়ছি। ব্যাকটেরিয়ার কথাটা পড়ছি। মনের রাজ্য বৈশিষ্ট্যের মধ্যে কি বলছি? এককোষী। অবশ্যই এককোষী, মনের রাজ্যের বৈশিষ্ট্য তো এককোষী হবে, তাই না? আর প্রথমে পড়ছি এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। ওকে, নিউক্লিয়াস আছে না? নিউক্লিয়াস তো নাই, নিউক্লিয়ার পর্দা নেই, তাই না? এগুলো তো আমরা পড়ছি। দ্বিবিভাজন ঘটে, দেন উনদশজন বিদ্যমান, এককোষী। ওকে, এরপর আছে কি কোনটি মনের রাজ্যের অন্তর্গত? মনের রাজ্যের অন্তর্গত বলছে, উদাহরণ কি? উদাহরণে আমরা দুইটা জিনিসই পড়ছি, ব্যাকটেরিয়া আর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, মানে নষ্ট। কিন্তু এখানে আছে ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া হবে রাইট অ্যান্সার। কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, নাকি রাইবোজোম থাকে? অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, নিজে নিজে চিন্তা করো। শুধুমাত্র রাইবোজোম থাকবে। আমরা জানি কি মনের রাজ্য বা রাজ্য একের মধ্যে শুধুমাত্র তোমার রাইবোজোম আছে, আর বাকি কোনো অঙ্গাণু উপস্থিত থাকে না। এজন্য রাইবোজোম হবে এখানে অ্যান্সার। যা পয়েন্ট আকারে ছিল, যা পড়ছি তাই কিন্তু এমসিকিউতে আসছে। দেখো, তাই কিন্তু এমসিকিউতে আসছে পরীক্ষা। এর পরবর্তীতে দেখো, কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত? কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত? দেখো কোনটা আছে? ফেনিসিলিয়াম, প্যারামেসিয়াম, নষ্টক, দেন হচ্ছে অ্যামিবা। নষ্টক হবে নীলাভ সবুজ শৈবাল। নষ্টক, নষ্টক নীলাভ সবুজ শৈবাল না, ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল, হ্যাঁ নষ্টক। এরপরে দেখো প্রোটিস্টা। এবার হচ্ছে রাজ্য দুই। রাজ্য দুই সম্পর্কে আমরা এখন পড়বো। রাজ্য দুই দেখো, প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে কি বলছে? এরা এককোষী বা বহুকোষী। এরা একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কারণ আমরা জানি কি সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্য 2 থেকে 5 পর্যন্ত। তো রাজ্য 2 থেকে 5 পর্যন্ত যেহেতু সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত, না সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত, তাই ওরা কি সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং এরা এককোষীয় হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। এরা একক এবং কলোনিয়াল বা ফিলামেন্টাস আকারে থাকতে পারে। ঠিক আছে? এরপরে দেখো কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পদ্ম দ্বারা পরিবর্তিত। এই যে ক্রোমাটিন বস্তু, যেহেতু এটা নিউক্লিয়াস সুগঠিত, এটা অবশ্যই ক্রোমাটিন বস্তুগুলো নিউক্লিয়ার পদ্ম দ্বারা পরিবর্তিত হবে। কারণ নিউক্লিয়াস সুগঠিত মানে কি প্রত্যেকটা উপাদান একদম নিউক্লিয়াসের মধ্যে যেভাবে থাকবে ঠিক ওইভাবে থাকবে। তার মানে কি এখানে কোষের ক্রোমাটিন বস্তুগুলো তোমার নিউক্লিয়ার পদ্মা দ্বারাই পরিবর্তিত হবে। ওকে, এরপর বলছে কি ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকবে। একটা নিউক্লিয়াসের মধ্যে তোমার ক্রোমাটিন বস্তুতে কি কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে, তাই না? ওই সকল বস্তুগুলো থাকবে, কারণ এটা হচ্ছে যে প্রকৃত কোষী। প্রোটিস্টার রাজ্যটা হচ্ছে যে ইউক্যারিওটের মধ্যে পড়ছে, প্রকৃত কোষের মধ্যে পড়ছে। তার মানে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান। সুগঠিত নিউক্লিয়াস যেহেতু, নিউক্লিয়াসের মধ্যে যে সকল উপাদান থাকে প্রত্যেকটা উপাদান এটার মধ্যে থাকবে। এই জন্য ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকে। তারপরে দেখো কোষের সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান, যেহেতু এটা প্রকৃত কোষী, তাই এর মধ্যে সকল ধরনের অঙ্গাণু থাকবে, রাইবোজোম সহ সকল ধরনের অঙ্গাণু থাকবে। এরপরে দেখো খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে হয়ে থাকে। ফটোসিনথেটিক, ফটোসিনথেটিক বলছে, ফটোসিনথেসিস বলা নেই। এর মনের রাজ্যে তুমি দেখছো ফটোসিনথেসিস মানে সালোক শোষণ পদ্ধতিতে হচ্ছে, কিন্তু এখানে বলছে কি শোষণ বা ফটোসিনথেটিক। পরীক্ষা কিন্তু এখানে কিন্তু প্যাঁচ লেগে যাবে। ফটোসিনথেটিক বলবে, তুমি ভাববা যে মনের রাজ্য, এটা ভাবা যাবে না। ভালো করে শোনো, প্রোটিস্টার রাজ্যটা ফটোসিনথেটিক,
আর বনের রাজ্যটা ফটোসিনথেসিস। ওকে, খাদ্য গ্রহণ কিভাবে করে প্রোটিস্ট রাজ্যের প্রাণীগুলা? শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তারপর বলছে কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এই যে প্রোটিস্ট রাজ্যের যে সকল প্রাণীগুলো আছে বা জীবগুলো আছে ওরা কিভাবে প্রজনন ঘটে? এরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। তার মানে প্রোটিস্ট রাজ্যের যে প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলার অযৌন প্রজনন ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। কিভাবে? কোন কোষ বিভাজনের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এর অযৌন প্রজনন ঘটে। আর কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। তার মানে এই যে প্রোটিস্ট রাজ্যের জীবগুলার অযৌন প্রজনন ঘটে কিভাবে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। প্রোটিস্ট রাজ্যের জীবগুলার যৌন প্রজনন ঘটে কিভাবে? কনজুগেশনের মাধ্যমে। দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কার? প্রোটিস্ট রাজ্যের, তাই না? কনজুগেশনের মাধ্যমে ওর যৌন প্রজনন ঘটে। ওকে, এরপরে দেখো এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। তার মানে প্রোটিস্ট রাজ্যের জীবগুলা তোমার ভ্রূণ গঠিত হবে না। এবার উদাহরণ কি? অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। এই যে চিত্রটা দেখো, তুমি চিত্র দেখতে হবে কিন্তু পরীক্ষা কিন্তু চিত্র দিয়ে দিবে, এটা চিত্র দিয়ে দিবে, বলবে যে এই চিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অ্যামিবা, এটা হচ্ছে যে কি তোমার ডায়াটম, এটা তোমার কি ডায়াটম। প্যারামেসিয়াম, এককোষী বহুকোষী শৈবাল। এই যে উদাহরণগুলা, রাজ্য সহকারে উদাহরণগুলো ভালোভাবে মনে রাখতে হবে। না হলে চাপ হয়ে যাবে পরীক্ষায়, পারবা না। রাজ্য সহকারে মনে রাখবা। এখন আমরা যাব কি? আমরা এখন যাব হচ্ছে এর এই যে প্রোটিস্ট রাজ্য থেকে কি কি এমসিকিউ আসছে এখন পর্যন্ত, ওই এমসিকিউ গুলো আমরা এখন সলভ করব। দেখো দেখো এখানে কি বলছে? কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন জনন ঘটে? কনজুগেশনের মাধ্যমে কোন জীবের? আমরা জানি কি প্রোটিস্ট রাজ্যের। এখন আমাকে দেখতে হবে প্রোটিস্ট রাজ্যের মধ্যে কোন কোন জীবগুলো আছে। কোন জীবের? শৈবাল, অবশ্যই শৈবাল, এককোষী এবং বহুকোষী শৈবাল। শৈবালই হবে অ্যান্সার। এরপর এটা কি বলতো দেখো, চিত্রে জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটা কি অ্যামিবা না? অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অবশ্যই এটা প্রোটিস্ট রাজ্যের অন্তর্ভুক্ত। শেষ। এরপরটা দেখো কোনটি প্রোটিস্টের উদাহরণ? এই যে উদাহরণগুলো ভালোভাবে পড়তে বলছি, উদাহরণ ভালো করে মনে রাখতে হবে, নাহলে পরীক্ষা কষ্ট হয়ে যাবে। ব্যাকটেরিয়া, প্যারামেসিয়াম, মাশরুম, পেনিসিলিয়াম কোনটা? অবশ্যই প্যারামেসিয়াম হবে, কারণ আমরা উদাহরণে পড়ছি কি তোমার অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম, এককোষীয় বহুকোষী শৈবাল। তার মানে এখানে আছে শুধু প্যারামেসিয়াম, তার মানে অ্যান্সার হবে প্যারামেসিয়াম। এরপর বলছে কি ডায়াটম কোন রাজ্যের জীব? এটা তো তুমি জানো, এতক্ষণ হয়তো মুখস্থ হয়ে গেছে তোমার। ডায়াটম হচ্ছে তোমার প্রোটিস্ট রাজ্যের জীব। এরপর একটা দেখো পাঞ্জাই। আমরা এখন পড়বো হচ্ছে পাঞ্জাই রাজ্যটা নিয়ে। এই যে পাঞ্জাই রাজ্য, এটা হচ্ছে রাজ্য 3-এর অন্তর্ভুক্ত। এখানে আমরা কি নিয়ে আলোচনা করবো এখন দেখো। পাঞ্জা হচ্ছে যে অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী। দেখো এই যে পাঞ্জাই রাজ্যে যে সকল জীবগুলো আছে এরা অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী। পরজীবী ইংরেজি কি? প্যারাসাইট। এবারে দেহ এককোষী অথবা মাইসেলিয়াম সুতার মতো অংশ দিয়ে গঠিত। মাইসেলিয়াম মানে হচ্ছে যে ফিলামেন্টাস। ওকে, এখন দেখো দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এই জিনিসটা মনে রাখো, পরীক্ষা কোশ্চেন আসবে। মাইসেলিয়াম দিয়ে গঠিত কোন রাজ্যের জীব? পাঞ্জাই রাজ্যের জীব। মাইসেলিয়াম গঠিত কোন জীবগুলা? উদাহরণ দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। এই যে এটা মনে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মাইসেলিয়াম দিয়ে অনেক বেশি এমসিকিউ আছে। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত, অবশ্যই নিউক্লিয়াস সুগঠিত হবে, কারণ এরা হচ্ছে যে কি ইউক্যারিওটা, এই জন্য এদের নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে নির্মিত। ফানজাই রাজ্যের জীবগুলার কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে নির্মিত। ফানজাই রাজ্যের যে জীবগুলো আছে ওইগুলোর কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে নির্মিত। এর পরবর্তী দেখো খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। আমরা এখন থেকে প্রথম থেকে যতগুলো রাজ্য দেখছি প্রত্যেকটার খাদ্য গ্রহণ কিন্তু শোষণ পদ্ধতিতে করতেছে। এরপরে দেখো ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। দেন হচ্ছে যে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। তার মানে পরীক্ষা কোয়েশ্চেন করতে পারে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে কোন রাজ্যের? ফানজাই রাজ্যে। তারপর কোয়েশ্চেন আসতে পারে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে নিচের কোনটির বংশবৃদ্ধি ঘটে? উদাহরণ দিয়ে দিবে ইস্ট, ফেনিসিলিয়াম, মাশরুম, এগুলোর বংশবৃদ্ধি ঘটে। নিচের কোনটির ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত? ইস্ট, ফেনিসিলিয়াম, মাশরুম। উদাহরণ আছে দেখো ইস্ট, ফেনিসিলিয়াম, মাশরুম। এই যে উদাহরণ ফেনিসিলিয়াম, এটা হচ্ছে মাশরুমের চিত্র। পরীক্ষা কেমন কোয়েশ্চেন করবে? নিচের কোনটি ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত? এই তিনটা উদাহরণের একটা দিয়ে দিবে, অথবা বলবে ফেনিসিলিয়ামের
ফেলিসিয়ামের ক্ষেত্রে কোনটি রাইট? ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে কোন রাজ্যের? ফানজাই রাজ্যের। অথবা বলে দিবে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে কোনটি? ইস্ট ফেনিসিলিয়াম মাশরুম। কোয়েশ্চেনগুলো এভাবে করবে, এভাবে করবে, তোমাকে ঠিক এইভাবেই অ্যান্সারগুলো দিতে হবে। এখন এই যে রাজ্যগুলো আমরা পড়লাম, এখন পাঞ্জাই রাজ্যে পড়ছি না, এই পাঞ্জাই রাজ্যের মধ্যে এখন পর্যন্ত কি কি এমসিকিউ আসছে সেই এমসিকিউ গুলো আমরা এখন দেখবো। দেখো, পাঞ্জাই রাজ্যের জীব কোনটি? তুমি যদি ভালো করে ক্লাসটা দেখে থাকো তুমি অলরেডি এখন অ্যান্সার করতে পারবে, অবশ্যই মাশরুম। মাশরুম। এরপরটা বলছে কি, নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? এই যে দেখো, আমি এই কোয়েশ্চেনটাই বলছি, নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? কুমিল্লা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ড মেবি এটা, ময়মনসিংহ বোর্ডে আসছে। এখন দেখো, নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? এখানে দেখো তো, ব্যাকটেরিয়া, প্যারামেসিয়াম, মাশরুম, ডায়াটম, কোনটা হবে? মাশরুম হবে। এরপরটা দেখো, কোনটি ফেনিসিলিয়ামের কোষপ্রাচীর দিয়ে তৈরি? ফেনিসিলিয়ামের কোষপ্রাচীর। ফেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। যেহেতু ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, ফানজাই রাজ্যের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন বস্তু দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। ওকে, এরপরটা দেখো, নিচের কোনটি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে? নিচের কোনটি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে কোন কোন রাজ্যে সেটা বলো। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে কোন রাজ্যে? ফানজাই রাজ্যে। তাহলে ফানজাই রাজ্যের উদাহরণের মধ্যে কি কি আছে? মাশরুম, অবশ্যই মাশরুম আছে। শেষ। ফিনিসেলিয়াম আছে। তুমি যে জানো, তুমি পারবে না কেন এগুলা? পরীক্ষা আসলে অবশ্যই পারবে। এরপরটা দেখো, কন্ট্রির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত। আবার সেম কোয়েশ্চেন করছে, মাইসেলিয়াম দ্বারা গঠিত কোনটি রাজ্য? কোনটির দেহ? ফেনিসিলিয়াম, মাশরুম, ইস্ট, তাই না? তার মানে ফেনিসিলিয়াম হবে তোমার অ্যান্সার। এরপরটা দেখো, কোনটির কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত? কোনটির কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত? এখন আমাকে চিন্তা করতে হবে, কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত কোন রাজ্য? কোন রাজ্য? ফানজাই রাজ্য। তাহলে ফানজাই রাজ্যের উদাহরণের মধ্যে কি কি আছে? ইস্ট, মাশরুম, ফেনিসিলিয়াম। তো এখানে মাশরুম অপশন আছে, তো মাশরুম অপশন ক্লিক করে দাও, মাশরুম অপশন, ঘ নাম্বার। শেষ। এরপরে এখন আনসার করবো হচ্ছে যে জীবজগতের 4 নাম্বার রাজ্য প্লান্টি। প্লান্টি নিয়ে আমরা এখন আলোচনা করব। এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত এবং সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। ঠিক আছে, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। কারণ প্রকৃত নিউক্লিয়াস কেন হবে? কারণ এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। এরা হচ্ছে সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। ওকে, কোশ্চেন করবে কোন রাজ্যের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান? প্লান্টি রাজ্যের দেহ, প্লান্টি। এরপর হচ্ছে এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এদের ভ্রূণ সৃষ্টি হয়, তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এরপরে কি, এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের, আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। এদের যৌন প্রজনন, এই যে প্লান্টি যে রাজ্যটা আছে, যে উদ্ভিদ যে রাজ্যটা আছে, উদ্ভিদের যে রাজ্যটা, উদ্ভিদের রাজ্যের যৌন জনন কি ধরনের? অ্যানাইসোগ্যামাস ধরনের। কি ধরনের? অ্যানাইসোগ্যামাস ধরনের। মনে রাখবা কিন্তু, প্লান্টি রাজ্যের জীবগুলা যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের। এখানে দুইটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পূর্ণ হয়। এরপরের পয়েন্টটা দেখো, এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। কি বলছে দেখো, এরা আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ, মানে স্ত্রী উদ্ভিদের কি স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। ওকে, এরপরে দেখো, এরা সপুষ্পক উদ্ভিদ। এরা সপুষ্পক উদ্ভিদ। উদাহরণ হচ্ছে কি, উন্নত সবুজ উদ্ভিদ। উন্নত সবুজ উদ্ভিদ, এই যে এরকম একটা চ্যাট তোমাদের বইতে দেওয়া আছে, প্লান্টি, মশবর্গীয় উদ্ভিদ, পানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ, আপেতবীজ উদ্ভিদ। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ না, এগুলো সম্পর্কে বৃহৎ আলোচনা আছে। এগুলো সম্পর্কে বৃহৎ আলোচনা আসে যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা, উদ্ভিদ বিজ্ঞান মানে বায়োলজি ফার্স্ট পার্টে। এই নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদ, এই মশবর্গীয় উদ্ভিদ, পানবর্গীয় উদ্ভিদ, এগুলা নিয়ে চ্যাপ্টারই আছে আলাদা, অনেক ডিটেলসে পড়াশোনা করবা। এখন এগুলা পড়াইতে যাচ্ছি না, বা পড়াইলেও তুমি বুঝবা না, আর কভার আপ করা পসিবল না। তো এই জিনিসটা তুমি ইন্টারমিডিয়েট রুটে জানতে পারবা, তবে এখন এতটুকু জেনে রাখো, যতটুকু দিছি এতটুকু ভালোভাবে তোমাকে বুঝতে হবে। এই যে এগুলো জিনিসগুলো পড়াইলাম, এগুলো তোমার মনে থাকবে। পয়েন্টগুলো দেখো, প্লান্টি রাজ্যের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়, যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের, আর্কিগোনিয়েট, সপুষ্পক উদ্ভিদ। মনে থাকবে না? এখন দেখো এই রিলেটেড কি ধরনের কোয়েশ্চেন আসছে, ওইগুলো আমরা এখন সলভ করবো। দেখো, কোনটি আর্কিগোনিয়েট? কোনটি আর্কিগোনিয়েট? কি কি পাচ্ছ? এগারিগাস, আর্টোকার্পাস, ফিনিসিলিয়াম, নস্টক, কোনটা হবে? আর্টোকার্পাস। আর্টোকার্পাস, কারণ আর্টোকার্পাস হচ্ছে যে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? আর্টোকার্পাস হিটেরোপাইলাস। এরপরে দেখো এনিমেলিয়া, লাস্ট রাজ্য, পঞ্চম রাজ্য এনিমেলিয়া। এখানে দেখো এনিমেলিয়া আমরা করতেছি, এনিমেলিয়ার রাজ্যগুলো কোনগুলো? এনিমেলিয়া মানে হচ্ছে যে আমরা,
উন্নত যে সকল প্রাণীগুলো আছে সেগুলা, যেমন এরা নিউক্লিয়াস বিশিষ্ট, অবশ্যই মানুষ নিউক্লিয়াস বিশিষ্ট, বাঘ থেকে শুরু করে যা আছে এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী, অবশ্যই বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর নেই, প্লাস্টিক নেই বা কোষ গহ্বর নেই। একটা জিনিস চিন্তা করো, তুমি নিজের জন্য, তোমার একটা কোষ প্রাচীর আছে, তোমার জড় কোনো কোষ প্রাচীর আছে? নাই। কোষ প্রাচীর আছে কিন্তু জড় কোষ প্রাচীর তো নাই, জড় কোষ প্রাচীর নাই, প্লাস্টিক নাই এবং কোষ গহ্বর নাই। এরপরে দেখো, প্লাস্টিক না থাকায় এরা হেটারোট্রফিক বা পরভোজী এবং খাদ্য গলদকরণ করে। দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। দেখো, আমাদের দেহে যেহেতু প্লাস্টিক নাই, তার মানে আমরা কিন্তু খাদ্য প্রস্তুত করতে পারবো না। আমরা নিজেরা খাদ্য প্রস্তুত করতে হইলে আমাদের প্লাস্টিক থাকা দরকার ছিল। উদ্ভিদের মধ্যে প্লাস্টিক আছে, তাই উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে। আমাদের প্লাস্টিক নাই, তাই আমরা খাদ্য প্রস্তুত করতে পারি না। আমরা পরভোজী, আমরা উদ্ভিদ থেকে খাবার খেয়ে থাকি বা অন্য কিছুর উপর নির্ভর হয়ে আমরা খাবার খাই। আমরা নিজেরা খাবার প্রস্তুত করতে পারি না, এই জন্য আমরা পরভোজী। এবং এই জন্য এটাকে বলা হয় থাকে হেটারোট্রফিক। হেটারোট্রফিক প্লাস্টিক না থাকা মানে হচ্ছে যে আমরা হেটারোট্রফিক, আমরা পরভোজী, আমরা খাদ্য গলদকরণ করে খাই, খাদ্য গলদকরণ করে খাই। দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, আমাদের দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। অবশ্যই যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে অ্যানিমেলিয়া পর্বের প্রাণীগুলা। এরপর হচ্ছে যে পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীদের জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। কি বলছে? ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়, হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। এখানে মিউসিস বিভাজন করতেছে। কি বিভাজন করতেছে? মিউসিস বিভাজন করতেছে। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। কি আছে? প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী, মানে নন কর্ডেড এবং কর্ডেড প্রাণী। প্রোটোজোয়া ব্যতীত, প্রোটোজোয়া একটা পর্ব আছে, ওই প্রোটোজোয়া পর্ব ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী এই রাজ্যের অন্তর্ভুক্ত, মানে নন কর্ডেড এবং কর্ডেড পর্বের প্রাণীগুলা। এখন এই রিলেটেড আমরা কিছু এখন এমসিকিউ দেখবো। দেখো, কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক? হেটারোট্রফিক মানে কি? প্লাস্টিড নাই, তার মানে এরা নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না। তাই কোন রাজ্য? এনিমেলিয়া হবে অবশ্যই। এরপরটা দেখো, মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, কোষ প্রাচীর অনুপস্থিত, কোষ গহ্বর ছোট, কোষে প্লাস্টিড অনুপস্থিত। কেন বলা হয় বলো? বলো, হেটারোট্রফিক কেন বলা হয়? হেটারোট্রফিক মানে কি? প্লাস্টিড না থাকলেই হেটারোট্রফিক বলা হয়। ওকে, কোষে প্লাস্টিড অনুপস্থিত। সো এরপরের কোয়েশ্চেনটা দেখো, এখানে কি বলছে? এনিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি? এনিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্য জৈন ও অজৈন জন্মের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে না। এনিমিলিয়া রাজ্যে শুধুমাত্র জৈন প্রজনন ঘটে, অজৈন প্রজনন ঘটে না। এরা আর্কিগোনিয়েড না, আর্কিগোনিয়েড হবে না। ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, অবশ্যই ভ্রূণীয় স্তর সৃষ্টি হবে। ভ্রূণীয় স্তর না সৃষ্টি হইলে তো এখান থেকে তো ভ্রূণ ঘটবে না, ভ্রূণ গঠন হবে না, ভ্রূণের বিকাশ ঘটবে না, তাই না? তার মানে ভ্রূণীয় স্তর সৃষ্টি হইতে হবে। দেহের সরল টিস্যুতন্ত্র বিদ্যমান না, জটিল টিস্যু, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, সরল টিস্যুতন্ত্র বিদ্যমান। তার মানে অ্যান্সার হচ্ছে যে ঘ, ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। একটু মিস্টেক আছে এখানে, বারান্দায়ক। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, কনসেপ্টটা বুঝছো। কেন এভাবে পড়াইছি, মেন জিনিস হচ্ছে যে এখানে বইয়েই সবকিছু দেওয়া আছে, আমি জাস্ট সিকোয়েন্সিয়ালি সাজিয়ে দিছি এবং পাশাপাশি এমসিকিউ গুলো রাখছি। কিভাবে পড়া লাগবে, কিভাবে পড়া উচিত, এভাবে বলে দিছি। তুমি যদি জাস্ট ক্লাসটা ফলো করো এবং 1 থেকে 2 বার করে ক্লাসটা দেখো, তাহলে এই অধ্যায়ের টোটাল কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। এই অধ্যায়ের টোটাল কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার পার্ট। আরো একটা পার্ট আসবে এই অধ্যায়ের উপরে, ওই যে দ্বিপদ নামকরণ, ওই বিষয়ের উপরে। ওইটা যদি দিয়ে দিই তাহলে এই অধ্যায় কমপ্লিট। কেউ যদি আমার এই অধ্যায়ের প্লেলিস্ট থেকে এই 3টা ক্লাসের ক্লাস করো, তাহলে তোমার এই অধ্যায় থেকে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। পরীক্ষায় তুমি হুবহু অ্যান্সার করতে পারবা। হুবহু যে কমন পড়বে এমন না, কিন্তু যা পড়াইছি তার মধ্যে থেকেই তো পড়বে, এর বাইরে থেকে তো তোমার কোয়েশ্চেন আসবে না। পরীক্ষায় তো তোমার বইয়ের বাইরে কোয়েশ্চেন করতে পারবে না, তোমার বই থেকেই কোয়েশ্চেন করবে। তুমি যদি এই জিনিসগুলো পারো, পরীক্ষায় যেখান থেকে ইচ্ছা কোয়েশ্চেন আসো তুমি অ্যান্সার করতে পারবে না, অবভিয়াসলি তুমি অ্যান্সার করতে পারবে না। পরীক্ষার হলে যদি তুমি একা থাকো, একা যদি তুমি থাকো, তুমি আমার ক্লাস করো বা অন্য কারো ক্লাস করো, তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো বা ভালো করে পড়াশোনা করো, তাহলে পরীক্ষায় যদি তুমি একাও বসে থাকো, তুমি একাই ভালো করে পরীক্ষা দিতে পারবা। একাই তুমি এ প্লাস পাওয়ার মতো অ্যান্সার করতে পারবে, প্লাস পাওয়ার মতো তুমি অ্যান্সার করতে পারবা, কারো হেল্প লাগবে না। ওই রকম লেভেলে নিজেকে নিয়ে যাও, তোমার দ্বারা পসিবল, তুমি পারবা। পারবা না কেন? অবভিয়াসলি তুমি পারবা। আর তো মানুষ যদি এ প্লাস পাইতে পারে, তুমি কেন পাবা না? এ প্লাস পাইলেই যে সবকিছু হয়ে যাবে এমনটাও না, ঠিক আছে? চেষ্টা করবা বেস্টটা দেওয়ার, যা আসবে আল্লাহ ভরসা। ওকে।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর বেশি কিছু লাগবে না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবা। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।